আদালতে হেরে ভ্যাট ফাঁকির ৮.৫ কোটি টাকা দিতেই হবে এস আলমকে। গড়িমসি করলে কঠোর হবে এনবিআর। উৎপাদন ব্যয়ের চেয়ে কম দামে ডিম মুরগি বিক্রি করতে বাধ্য হচ্ছেন খামারিরা। মুনাফা যাচ্ছে মধ্যস্বত্বভোগীদের পকেটে, কেন্দ্রীয় ব্যাংকের জরিপ। এবং নির্বাচনের মাঠে এবারও ধনী গরিব প্রার্থীদের লড়াই। সর্বোচ্চ সম্পদ 450 কোটি, সর্বনিম্ন 2.25 লাখ টাকা। স্বাগত ৭১ বিজনেসের সাথে আছি আমি লিনিয়া আফরোজ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ভ্যাট ফাঁকির মামলায় উচ্চ আদালতে হেরে এনবিআরকে এবার ৮.৫ কোটি টাকা দিতে হচ্ছে বিতর্কিত এস আলম গ্রুপকে। ভ্যাট কর্মকর্তারা জানিয়েছেন টাকা দিতে গড়িমসি করলে কঠোর হবেন তারা। যদিও ওই ৩ কোম্পানির কার্যক্রম বন্ধ থাকায় বিষয়টি নিয়ে তৎপর নন গ্রুপ কর্মকর্তারা। মইনুল হাসানের রিপোর্ট। আওয়ামী আমলে বিশেষ সুবিধা পাওয়া চট্টগ্রামের বিতর্কিত শিল্প প্রতিষ্ঠান এস আলম গ্রুপ ক্ষমতার সংস্পর্শে থেকে অর্থ আত্মসাৎ, পাচার কিংবা ঋণের টাকা লুটপাট করতে গেল ১.৫ দশকে বেপরোয়া হয়ে ওঠেন এই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল আলম। যদিও সেসব নিয়ে কথা বলার সাহস হয়নি নিয়ন্ত্রক সংস্থাগুলোর। এর মধ্যেই ২০২৩ সালে অতি গোপনে গ্রুপের ২টি কোম্পানির বিরুদ্ধে তদন্তে নামে চট্টগ্রাম ভ্যাট কমিশনারের। চাঞ্চল্যকর তথ্য মেলায় শুরু হয় অধিকতর তদন্ত। পরের বছর অর্থাৎ ২০২৪-এর মে মাসে প্রস্তুত করা হয় ৩.৫ কোটি টাকা ভ্যাট ফাঁকির প্রতিবেদন। তারই প্রেক্ষিতে ওই বছরের জুনে চিঠি দিয়ে জরিমানা সহ এস আলম এডিবল অয়েল ও এস আলম ভেজিটেবল অয়েলের বিরুদ্ধে ৭,০০০ কোটি টাকা দাবি করে এনবিআরের দপ্তরটি। তবে এ নিয়ে কোনো রকম আলোচনা ছাড়াই উচ্চ আদালতে যায় এস আলম। অফিসিয়ালি আমাদের যে আইনি যে প্রক্রিয়াগুলো ওগুলো কিন্তু আমাদের এক্সস্ট করতে হবে ধাপে ধাপে। তারপরে অন্যান্য যে বিষয়গুলো আছে তাদের ওই যে টাকা পয়সা আদায়ের যে পাওনা আদায়ের যে বাকি কার্যক্রমগুলো, তার সহায় সম্পত্তি ক্রয় করা, স্থাবর অস্থাবর সম্পত্তি, এগুলো এইসব প্রক্রিয়াও যাবে গভর্নমেন্ট ধাপে ধাপে। একই বছর আরেক প্রতিষ্ঠান এস আলম রিফাইন্ড সুগার কোম্পানির বিরুদ্ধে জরিমানা সহ ভ্যাট ফাঁকির ১.৫ কোটি টাকা দাবি করে চট্টগ্রাম ভ্যাট কমিশনারের। ফলে ৩ প্রতিষ্ঠান মিলে মোট পাওনা দাঁড়ায় ৮.৫ কোটি টাকার উপরে। এরই মধ্যে এ সংক্রান্ত করা এস আলমের রিট খারিজ করে দেয় আদালত। ফলে টাকা দিতেই হচ্ছে কোম্পানিগুলোকে। ফার্স্ট ধাপই হবে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা। হ্যাঁ, এটা হবে আমাদের প্রথম স্টেপ। তার পরবর্তীতে বাকি ধাপগুলো আস্তে আস্তে এনবিআর এর সাথে আলোচনা ক্রমেই আমরা সিদ্ধান্ত নেব আর কি। যখন ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার নোটিশ দিবে, ব্যাংক তো নিশ্চয়ই জানাবে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা আছে বা নেই, কিছু আমাদের জানাবে, এবং টাকা আছে কি নাই সেটাও আমরা জানাবে। তারপরে সার্বিক অবস্থার স্ট্যাটাস বুঝে আমরা পরবর্তী ধাপে যাব। আওয়ামী লীগ সরকার পতনের পর বিভিন্ন সংস্থার তদন্ত ও ঋণের গ্যারাকলে বন্ধ আছে কোম্পানিগুলো। জানিয়ে কথা বলতে আগ্রহী নন কর্মকর্তারা। ওই যারা ওই অফিসার যারা লেভেলে আছে ওনারা বলতেছে যে এগুলো আমরা অ্যাকচুয়ালি কোনো উত্তর দিতে পারি না, দেওয়া নিষেধ। সুতরাং যার দরকার পড়ে আপনি বলে দেন যে আপাতত কোনো কার্যক্রম নাই। শুধু তাই নয়, এস আলমের আরো ৮ কোম্পানির বিরুদ্ধে ভ্যাট ফাঁকির প্রমাণ পেয়েছে এনবিআর এর ভ্যাট কর্মকর্তারা। মইনুল হাসান, ৭১, ঢাকা। এক একটি ডিমের উৎপাদন ব্যয় প্রায় ১১ টাকা, অথচ খামারি তা বিক্রি করছেন মাত্র ৭.৫ টাকায়। বিপরীতে ভোক্তাদেরও গুনতে হচ্ছে চড়া দাম। আর মাঝের এই অংশ লুফে নিচ্ছেন ফড়িয়া ব্যবসায়ী ও মধ্যস্বত্বভোগীরা। সম্প্রতি পোল্ট্রি শিল্প নিয়ে এক জরিপে বাংলাদেশ ব্যাংক জানায় ন্যায্য উৎপাদন ব্যয় থেকেই বঞ্চিত হচ্ছেন খামারিরা। মিরাজ সুমনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আব্দুল জাহির আনাস। দেখা যায় যে খাবারের টাকায় আসে না। বর্তমানে তো একবারে বাজার অবস্থা বেহাল অবস্থা, মানে এই অবস্থা চলতে থাকলে কিছুতেই সম্ভব না আমাদের। নারায়ণগঞ্জের ২৫০০-এর খামারি নাসির আহমেদ একসময় ৪টি শেডে প্রায় ৮,০০০ মুরগি পালন করতেন, কিন্তু ধারাবাহিক লোকসানের কারণে তা নামিয়ে এনেছেন ৪ ভাগের 1 ভাগে। একই অবস্থা এলাকার অন্যান্য খামারিরও। আমরা অনেকে ঋণগ্রস্ত, মানে ঋণ থেকে বার হবে কিভাবে? এখন মুরগি আমি যদি ছাইরা দেই তাহলে দেখা যাইতেছে আমার পাওনাদার তারা কালকে হাজির হবে যে আমার ঋণের টাকা দেন। আমাদের মুরগি পালতে ১০,০০০ ব্রয়লার মুরগি, আর লেয়ার মুরগি আছে ২,০০০-এর সেট। তার মধ্যে লেয়ার মুরগি আছে ১,০০০ আর ব্রয়লার মুরগি আছে ২,০০০। ৮,০০০ ব্রয়লার মুরগি সেট খেলা পড়ে রয়েছে। খাদ্যের দামে আপনার বাচ্চার দামে খরচ যেটা হয়, কস্টিং হয়, এটা ওইটা আসে না। ঠিক আছে, এর জন্যই বন্ধ। দেশের পোল্ট্রি শিল্পের অবস্থা নিয়ে সম্প্রতি একটি জরিপ চালিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সে অনুযায়ী এক একটি ডিম উৎপাদনে বড় খামারিদের সর্বনিম্ন খরচ হয় ৮.৫ টাকা, আর ছোট খামারিদের ক্ষেত্রে তা সর্বোচ্চ ১০ টাকা ৯৫ পয়সা। অথচ বর্তমানে তারা তা বিক্রি করছেন সর্বোচ্চ ৬০ টাকা ৩০ পয়সায়। যদিও খুচরা পর্যায়ে তা কিনতে হচ্ছে প্রতি পিস অন্তত ১০ টাকায়, আর বাকি প্রায় ৩.৫ টাকা চলে যাচ্ছে মধ্যস্বত্বভোগীদের পকেটে। পার পিস ১০ টাকা।
আর সব বিক্রি করি আপনার 950 টাকা, 9 টাকা 20 পয়সা 30 পয়সা কিনা পরে, খরচ আছে আরো 20 টাকার মতো শতে। হইলো 145 টাকা, বেচা হইলো 70 টাকা 65 টাকা, সোনালী কিনে হইলো 260 টাকা, বেচা হইলো 80 টাকা 90 টাকা। এখন দাম তো দেখতেছি এবার মাছের থেকে মুরগিতে একটু দাম কম আছে, কিন্তু মাছের বাজার তো আগুনের মতো দাম, মাছ তো কিনতেই পারতেছি না। কেন্দ্রীয় ব্যাংকের জরিপে বলা হয় সর্বোচ্চ 36 টাকায় কেনা প্রতিটি ব্রয়লার মুরগির বাচ্চা 32 থেকে 40 দিনে বিক্রির উপযোগী হয়। এ সময় প্রতিটি মুরগি উৎপাদনে খরচ হয় প্রায় 257 টাকা, অথচ বর্তমানে বাজারে বিক্রি হচ্ছে 227 থেকে 252 টাকা। লোকসানের একই চিত্র সোনালী মুরগির ক্ষেত্রেও। ব্রিডার্স অ্যাসোসিয়েশনের মতে চাহিদাভিত্তিক উৎপাদন নিশ্চিত না হলে ধ্বংস হয়ে যাবে এই শিল্প। 60 লক্ষ থেকে 70 লক্ষ মানুষ কিন্তু ডিরেক্ট ইনভলভ, এবং এখানে ইনভেস্টমেন্টও প্রায় 40,000 থেকে 50,000 কোটি টাকা। প্রাণী সম্পদ অধিদপ্তর বা মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবং ইন্ডাস্ট্রি সবাই মিলে এখানে একটা যৌথ পরিকল্পনা হওয়া দরকার যে আমাদের আসলে প্রয়োজনটা কতটুকু, আমাদের যতটুকু প্রয়োজন সেই প্রয়োজন অনুযায়ী আমরা উৎপাদন করব। আমাদের উৎপাদনে যেন কখনো ক্রাইসিস তৈরি না হয়, আবার যেন আপনার এক্সেসও না হয়ে যায়। জরিপ অনুযায়ী ব্রয়লার উৎপাদনের মোট ব্যয়ের প্রায় 65% যায় খাবারের পেছনে। আর উদ্যোক্তারা লাভ লোকসানের দোলাচলে থাকলেও বাড়তি সুবিধা গ্রহণ করেন ফড়িয়া ব্যবসায়ী ও মধ্যস্বত্ব ভোগীরা। আব্দুল জাহের, আনাস, 71, ঢাকা। এবারও নির্বাচনী মাঠে লড়াইয়ে নেমেছেন ধনী গরিব প্রার্থীরা। কমিশনে জমা দেওয়া হলফনামার তথ্য অনুযায়ী সবচেয়ে বিত্তশালী প্রার্থী বিএনপি মনোনীত আসলাম চৌধুরী, যার সম্পদ 450 কোটির উপরে। বিপরীতে মাত্র 2.25 লাখ টাকার সম্পদ নিয়ে সবচেয়ে গরিব প্রার্থী রাজবাড়ী 2 আসনে জামায়াত মনোনীত হারুনুর রশিদ। এছাড়া এনসিপি থেকে লড়ছেন কম বেশি সম্পদশালী প্রার্থী। রাকিব আল জাভেদের রিপোর্টে বিস্তারিত। নির্বাচনী লড়াইয়ে টিকে থাকতে জোরালোভাবেই নেমেছেন বেশ কয়েকজন দলের কয়েকশো প্রার্থী। বরাবরের মতো এবারও যাদের আয় ব্যয় কিংবা সম্পদ নিয়ে শুরু হয়েছে নানামুখী আলোচনা। যদিও কমিশনে জমা দেয়া খতিয়ানার বাস্তবতার মধ্যে বড় ফারাক স্পষ্ট গেল কয়েক বছর ধরে। হলফনামা অনুযায়ী এবারের নির্বাচনেও কোটিপতি প্রার্থী বেশ কয়েকজন। তবে পেশায় রাজনীতিক হওয়ার পরও সম্পদের সবার উপরে চট্টগ্রাম 4 আসনের বিএনপি মনোনীত প্রার্থী আসলাম চৌধুরী। হলফনামায় তার মোট সম্পদ 457 কোটি টাকা। অন্যদিকে বিএনপির শীর্ষ নেতাদের মধ্যে সম্পদের সবার চেয়ে পিছিয়ে পাবনা 5 আসন থেকে মনোনয়ন পাওয়া শামসুর রহমান শিমুল বিশ্বাস। হলফনামায় তিনি দেখিয়েছেন 96 লাখ টাকা। দীর্ঘদিন সক্রিয় রাজনীতি থেকে দূরে থাকলেও 24 আগস্ট পরবর্তীতে রাজনীতিতে প্রকাশ্যে আসা দল জামাতে ইসলামীতেও রয়েছেন ডজনের বেশি কোটিপতি প্রার্থী। তবে সবাইকে ছাড়িয়ে গেছেন দলটির ঢাকা 7 আসনের প্রার্থী পুরান ঢাকার ব্যবসায়ী মোহাম্মদ এনায়েতুল্লাহ। তার রয়েছে মোট 116 কোটি টাকার সম্পদ। বিপরীতে সম্পদের দিক থেকে এই দলে সবার চেয়ে পিছিয়ে রয়েছেন রাজবাড়ী 2 আসনের প্রার্থী মোহাম্মদ হারুনুর রশিদ। তিনি সব মিলিয়ে মাত্র 2 লাখ টাকার মালিক। রাজনীতিতে নবীন এনসিপির সবচেয়ে বেশি সম্পদের মালিক দলটির ঢাকা 20 আসন থেকে মনোনয়ন পাওয়া প্রার্থী প্রকৌশলী নাবিলা তাহসিন। হলফনামায় স্থাবর ও অস্থাবর মিলিয়ে তার মোট সম্পদের পরিমাণ 5 কোটি 4 লাখ টাকা। অন্যদিকে সবচেয়ে কম সম্পদের মালিক আরেক প্রার্থী নরসিংদী 2 আসন থেকে মনোনয়ন পাওয়া তুষার সারোয়ার, যার মোট সম্পদ 2,20,000 টাকা। রাজনীতির মাঠে জনসমর্থন কম থাকলে অর্থের বিচারে মোটামুটি ভালো অবস্থানে রয়েছেন সদ্য বিএনপি থেকে মনোনয়ন পাওয়া নুরুল হক নূর। হলফনামায় তার মোট সম্পদ 90 লাখ টাকা। তার চেয়ে 1,10,000 টাকা কম রয়েছে গণ অধিকার থেকে সদ্য পদত্যাগ করা রাশেদ খানের সম্পদ। রাকিব আল জাভেদ, 71, ঢাকা। আবারও $4 বিলিয়ন নিচে নামলো রপ্তানি আয়। ইপিবির তথ্য অনুযায়ী ডিসেম্বরে যা ছিল $396 কোটি কিছু বেশি, যা আগের বছরে ডিসেম্বরের চেয়ে কমেছে 14%। যদিও সামান্য বেড়েছে নভেম্বরের চেয়ে। তথ্য অনুযায়ী এ নিয়ে অর্থ বছরের প্রথম 6 মাসে মোট আয় হয়েছে $2,399 কোটি, যা গত বছরের একই সময়ের চেয়ে প্রায় 2.2% কম। এই 6 মাসে মোট আয়ের 81% এসেছে তৈরি পোশাক থেকে, যদিও বছর ব্যবধানে কমেছে 2.63%। এছাড়া নেতিবাচক ছিল কৃষি, প্লাস্টিক, হিমায়িত মাছ সহ বেশিরভাগ পণ্যের রপ্তানি। উল্লেখ্য, চলতি অর্থ বছরে পণ্য রপ্তানি আয়ের লক্ষ্য $5,500 কোটি। সেই হিসেবে লক্ষ্য পূরণে অর্থ বছরে বাকি 6 মাসে আয় করতে হবে $3,200 কোটি।
53 টাকা বাড়িয়ে জানুয়ারি মাসের জন্য 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম 1306 টাকা নির্ধারণ করেছে বিইআরসি, যা সন্ধ্যা থেকে কার্যকর হয়েছে। দুপুরে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ সংবাদ সম্মেলনে জানান, চাহিদা মতো সরবরাহ না হওয়ায় বাজারে কিছুটা সংকট দেখা দিয়েছে, যা স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে। যদিও বাড়তি দামের বিষয়ে কিছু জানেন না বলে জানান বিইআরসির চেয়ারম্যান। বলেন, এ বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালাচ্ছে। কোনো অভিযোগ পেলে ব্যবস্থার কথাও জানান তিনি। এদিন এলপিজির পাশাপাশি অটো গ্যাসের দামও বাড়ানো হয়। অন্তর্বর্তী সরকারি কার্যক্রমে সন্তুষ্ট হতে পারছেন না ব্যবসায়ীরা, ফলে প্রত্যাশিত মাত্রায় আসছেন বিনিয়োগ, তৈরি হচ্ছে না কর্মসংস্থান। পিআরআইয়ের সেমিনারে এসব বলেন ব্যবসায়ী নেতারা। আর অচলাবস্থা কাটাতে রাজনৈতিক সরকারের কাছে বড় ধরনের অর্থনৈতিক সংস্কার চান অর্থনীতিবিদরা। রাকিব আল জাবেদের রিপোর্ট। কয়েক মাস ধরেই কমছে রপ্তানি আয়। অন্যদিকে জ্বালানি সংকট, আইন শৃঙ্খলা পরিস্থিতি আর আর্থিক খাতে দুরবস্থায় বিনিয়োগ থেকে এক প্রকার মুখ ফিরিয়ে নিয়েছেন ছোট বড় উদ্যোক্তারা। ফলে নতুন কর্মসংস্থান দূরে থাক, উল্টো বাড়ছে বেকারের সংখ্যা। পিআরআই আয়োজিত এই সেমিনারে ক্ষোভ প্রকাশ করে এমসিসিআই চেয়ারম্যান বলেন, এমন অনিশ্চয়তায় ভয়ে আছেন ব্যবসায়ীরা। এ সময় সরকারের কাছ থেকে যথাযথ সহযোগিতা না পাওয়ার অভিযোগ তুলেন তারা। Growth slowing down, you have persistent inflation, and you have rising unemployment, then it's a classic stagflation problem. The reason I think that label is very important is because that actually determines our macroeconomic action ki howa uchit. Investment remains weak, and business confidence is cautious. In other words, we have stabilized the economy, but at a cost. Growth in particular remains subdued. Private investment is hesitant, industrial activity is soft, and many firms are in the wait-and-see mode. মূল প্রবন্ধে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির পেছনে রাজনৈতিক অস্থিরতাকে দায়ী করেন বক্তারা। বলেন, খেলাপি ঋণের বড় দায় বিগত সরকারের। আর অর্থনীতিকে সঠিক পথে ফেরাতে 90 দশকের মতো আমূল সংস্কারের পরামর্শ দেন সংস্থার চেয়ারম্যান। Inflation management under political uncertainty is very difficult, right? Globally, political uncertainty and instability creates disruptions. Disruptions translate into supply shocks. Supply shocks translate into inflationary pressure. Bangladesh is now in a steady course. Amra asha korchi je FY26 growth rate is going to be between 4.5 to 5%. But FY27, once the election is over, FY27 আমরা আমাদের growth trajectory যেটা 6% growth আছে সেটাতে আমরা ফিরে যাব বলে আমি আশা করি। 2026, yeah, so this is very important that the governance is a major issue in Bangladesh. So definitely attracting investment, including FDI. এই সময় প্রবাসী আয়ের ঊর্ধ্বমুখী ধারার প্রশংসা করেন আলোচকরা। রাকিব আল জাবেদ, 71, ঢাকা। ভেনেজুয়েলার জ্বালানি খাতে ট্রাম্পের বিনিয়োগের ঘোষণার পরও সাড়া দেয়নি বৈশ্বিক জায়ান্টগুলো। বিনিয়োগে আগ্রহী নয় এক্সন মোবিল, শেভরন কিংবা কনকো ফিলিপসের মতো প্রতিষ্ঠান, যার কারণ জরাজীর্ণ অবকাঠামো, নিরাপত্তার ঘাটতি ও ভবিষ্যৎ রাজনৈতিক অস্থিতিশীলতার শঙ্কা। নাদিয়া ইসলাম তুলির রিপোর্টে থাকছে বিস্তারিত। প্রাকৃতিক খনিজ সমৃদ্ধ ভেনেজুয়েলা। দীর্ঘদিন ধরেই তাদের এই সম্পদে নজর যুক্তরাষ্ট্রের। দেশটিতে প্রতিদিন 20 লাখ ব্যারেলের বেশি উত্তোলনযোগ্য তেল থাকলেও উৎপাদন হচ্ছে 8 লাখ ব্যারেল, যা বৈশ্বিক উৎপাদনের মাত্র 1%। সম্প্রতি দেশটির প্রেসিডেন্ট মাদুরোকে আটকের পর ভেনেজুয়েলার তেল সম্পদের মালিকানা দাবি করেন ডোনাল্ড ট্রাম্প। অভিযোগ করেন, সরকারের অব্যবস্থাপনার ফলেই তেল উৎপাদন ব্যাহত হচ্ছে। এছাড়া খনিগুলোকে জাতীয়করণের ফলে আসছে না বিদেশি বিনিয়োগ। এমন প্রেক্ষাপটে ভেনেজুয়েলার জ্বালানি খাতে $1 বিলিয়ন বিনিয়োগ করবে মার্কিন প্রতিষ্ঠানগুলো, এমন ঘোষণা দেন ট্রাম্প। তবে ট্রাম্পের এমন বাসনা পূরণে রয়েছে শঙ্কা, কারণ এক্সন মোবিল, শেভরন, কনকো ফিলিপসের মতো জায়ান্টরা দেশটিতে বিনিয়োগে কতটা ইচ্ছুক তা এখনো স্পষ্ট নয়। তথ্য বলছে, গেল 2 যুগে ভেনেজুয়েলায় বিদেশি বিনিয়োগ কমেছে। দেশটির জরাজীর্ণ অবকাঠামো, নিরাপত্তা ঘাটতি ও আইনি জটিলতা এর জন্য দায়ী। এছাড়া রয়েছে উত্তোলনে অতিরিক্ত ব্যয়, যেখানে শুধুমাত্র পাইপলাইন উন্নয়নে খরচ করতে হবে $58 বিলিয়ন। রয়েছে দীর্ঘমেয়াদী রাজনৈতিক অস্থিতিশীলতার শঙ্কাও।
বিশ্লেষকরা বলছেন দেশটির তেল উৎপাদন সক্ষমতা বাড়াতে সময় লাগতে পারে 5 থেকে 7 বছর। বর্তমানে দেশটিতে যুক্তরাষ্ট্রের বিশেষ লাইসেন্স নিয়ে কার্যক্রম চালায় মার্কিন জায়ান্ট শেভরন, যেখানে প্রতিদিন প্রায় 1.5 লাখ ব্যারেল তেল উত্তোলন করে তারা। ওপেকের প্রতিষ্ঠাতা সদস্য ভেনেজুয়েলা, যারা 70-এর দশকেও প্রতিদিন 35 লাখ ব্যারেল তেল উত্তোলন করত, যা ছিল বৈশ্বিক উৎপাদনের 7% বেশি। কিন্তু এরপর কমতে থাকে উৎপাদন। নাদিয়া ইসলাম তুলি, 71। দর্শক, এই ছিল 71 বিজনেসের এখনকার আয়োজনে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথে।